আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক গ্রেফতার, আরেক দুর্ঘটনার পর কন্ডাক্টরকে গাড়ি নিয়ে পালাতে বলার কথা স্বীকার। বিস্ফোরণের আশঙ্কা নিয়ে রাজধানী জুড়ে চলছে ৩ লাখ সিএনজি চালিত গাড়ি, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আগুনের ঝুঁকিতে চট্টগ্রামের বেশিরভাগ বাণিজ্যিক ভবন, অপরিকল্পিত ও বিল্ডিং কোড না মেনে গড়ে ওঠায় নেই অগ্নি নিরাপণ ব্যবস্থা। এবং সুবর্ণ জয়ন্তীতে চলচ্চিত্র জগতের ৬ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিচ্ছে বাদশাস। আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন চিত্রনায়ক আলমগীর। আনোয়ার শীটে এই আজিজ জিরো থেকে হিরো। আনোয়ার সিমেন্ট শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারকে চাপা দেয়া সুপ্রভাত পরিবহনের মালিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কন্ডাক্টরকে বাস নিয়ে পালানোর নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন মালিক ননীগোপাল সরকার। বিকেলে তাকে রিমান্ড আবেদনের জন্য আদালতে নেওয়া হবে। সৌমিক আহমেদের রিপোর্ট। রাজধানীর বাসতলায় সিনথিয়া নামে এক শিক্ষার্থীকে ১৯ মার্চ চাপা দিয়ে আহত করে সুপ্রভাত পরিবহনের ঢাকা মেট্রো ব ১১৪১৩৫ বাসটি। সে সময় মালিক ননীগোপাল সরকারের নির্দেশে বাস নিয়ে পালাতে গেলে বসুন্ধরার সামনে আবরারকে চাপা দিয়ে হত্যা করে কন্ডাক্টর ইয়াসিন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাস নিয়ে পালানোর নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন ননীগোপাল। আবরারের দুর্ঘটনার সময় যে গাড়ি চালাচ্ছিলেন যে ইয়াসিন, তার সঙ্গে যে যোগাযোগ, সেটার আমরা সত্যতা পেয়েছি। আমরা তথ্য প্রযুক্তি ইতিমধ্যে বিশ্লেষণ করেছি। পাশাপাশি ইয়াসিনও সেই বিষয়টা কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকার করেছে। পুলিশ বলছে, প্রথম দুর্ঘটনার পর পালানোর চেষ্টা না করলে আবরারের নিহত হওয়ার ঘটনা নাও ঘটতে পারত। দুর্ঘটনা সংঘটিত হতেই পারে, কিন্তু দুর্ঘটনা সংঘটিত হলে পরে চালক অথবা হেল্পার বা মালিকের যা করণীয়, যিনি ভিকটিম থাকেন তাকে আসলে সেবা শুশ্রূষা করা বা মেডিকেলের চিকিৎসার ব্যবস্থা করা পর্যাপ্ত, সেটা না করে, এবং মালিক কিন্তু জানতো ড্রাইভিং লাইসেন্স না থাকার সত্ত্বেও তিনি কিন্তু তাকে এখানে তার গাড়িটিকে রক্ষা করার জন্য এখানে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মুগদা থেকে ননীগোপাল সরকারকে গ্রেফতার করে ডিবি। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ৭ রাস্তার মোড়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন 2 ডাকাত নিহত হয়েছে। র্যাব জানায়, ভোর রাতে ৭ রাস্তায় তল্লাশি চৌকির কার্যক্রম চলার সময় একদল ডাকাতের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। সেই সময় গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। সে সময় ঘটনাস্থল থেকে চোরাই গাড়ি, পিস্তল, রামদা, চাপাতি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রায় ৩ লাখ চলন্ত বোমা ঘুরছে রাজধানী জুড়ে। সিএনজি সিলিন্ডার নামে এসব বোমা যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে রাজধানীবাসীর জীবনে অনালোচিত এক ঝুঁকির কথা জানিয়েছেন প্রধান বিস্ফোরক পরিদর্শক। আশঙ্কার কারণ, নিয়ম অনুযায়ী সিএনজি সিলিন্ডার পরীক্ষা না করা। রাজধানীতে বসবাসের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকির ধারাবাহিক প্রতিবেদনের আজ ৪র্থ পর্ব। গাড়ির কালো ধোঁয়ার দূষণ থেকে বাঁচতে 2 দশক আগে শুরু হয়েছিল সিএনজিতে রূপান্তর। বর্তমানে সিএনজি চালিত গাড়ির সংখ্যা 5 লাখের বেশি। রূপান্তরিত সিএনজি চালিত গাড়ি 2,70,000, বিদেশ থেকে সরাসরি আমদানি করা 40,000 এবং বিদেশ থেকে আমদানি করা সিএনজি চালিত অটোরিকশা প্রায় 2 লাখ। 5 বছর পর পর সিএনজি সিলিন্ডার পরীক্ষা নিরীক্ষার আইন আছে। সব ধরন মিলে পরীক্ষা করা হয়েছে 2 লাখের মতো গাড়ি। 3 লাখ এখনো পরীক্ষার অপেক্ষায়। এর মধ্যে অনেক গাড়ি শুরু থেকেই কখনোই পরীক্ষার আওতায় আসেনি। সিএনজি কনভার্ট করা যে সমস্ত গাড়ি, অর্থাৎ যে সমস্ত গাড়ি সিএনজিতে চলে, ওগুলা একটা চলন্ত বোমা বলে আপনি ধরে নিতে পারেন। যদি উনি টেস্ট না করেন, যদি কোনো কারণে এই সিলিন্ডারের কোথাও কোনো ত্রুটি দেখা দেয়, ক্ষয় যায়, তার কোনো কারণে ডিফরমেশন হয়, গাড়ির ঝাঁকির কারণে কোথাও ক্র্যাক হয়, স্লাইড,
হেয়ার ক্র্যাক হয়, যেটা পরবর্তীতে হাই প্রেশারে চলাফেরা করার সময় বা কোথাও বড় ঝাঁকুনি খেলে বিস্ফোরণ হয়ে যেতে পারে। তো তার মানে উনি একটা মৃত্যুর ঝুঁকি নিয়ে গাড়িটা চালাচ্ছেন। কোন গাড়িতে পরীক্ষা করা সিএনজি সিলিন্ডার আছে আর কোন গাড়িতে নেই তা না জেনেই আশঙ্কার মধ্যে চলাচল করতে হচ্ছে রাজধানীর মানুষকে। সিএনজি যখন ফিল করে তখন যদি টেস্ট করা না থাকে, দুর্বল সিলিন্ডার হয়, অনেক পুরনো সিলিন্ডার হয়, যখন প্রেশারাইজ করা হয় ব্লাস্ট হয়ে যেতে পারে, বা 5 লাইন প্রেশারে ছুটে গিয়ে ফুস করে গ্যাস বেরিয়ে আসে, গ্যাস বেরিয়ে এসে আগুন ধরে গেছে, এরকম ঘটনা ঘটেছে। টিআর কিন্তু গত 2 বছর আগে নোটিফাই করা হয় তাদের সমস্ত অফিসকে যে সিএনজি চালিত গাড়িগুলো যখন এই ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে তখন রিটেস্ট সার্টিফিকেট যেন তারা দেখে। কয়েকটি দুর্ঘটনার পর সিলিন্ডার নিয়ে আশঙ্কা আগের চেয়ে বেড়েছে। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে 35টি। এদের প্রায় সবগুলি বেসরকারি খাতে। অনেক গাড়ি 5 বছরের ভিতরে তারা সিলিন্ডার টেস্ট করতে আসেন না। অনেকে 7 বছর, 8 বছর, এমনকি 10 বছর হয়ে গেছে তারা সিলিন্ডার টেস্টে আসেন। 5 বছর ভিতরে যদি সিলিন্ডারটা টেস্ট না করে 5 বছরের পরেই সে ঝুঁকির ভিতরেই আছে। 3000 টাকা পর্যন্ত খরচ হয় একটি সিএনজি সিলিন্ডার পরীক্ষা করতে। কি করা হয় যদি কোনো সিলিন্ডার সমস্যা হয়, সেটা কি করে? তখন আমরা এটা রিজেক্ট করে দিই। আমরা ওটা থ্রেডটা এমনভাবে কেটে দিই যেন বাইরে কোথাও যেন বিক্রি করে, ওটা বিক্রি করার ফলে রং করে যেন এটা না বিক্রি করতে পারে, সেটা আমরা করে দিই। এই সামান্য অর্থ আর অবহেলায় পরীক্ষা না করার কারণে চলন্ত বোমার আশঙ্কার কথা মনে করিয়ে দিয়েছে বিস্ফোরক পরিদপ্তর। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের বেশিরভাগ বাণিজ্যিক ভবন আগুনের ঝুঁকিতে রয়েছে। অপরিকল্পিতভাবে ও বিল্ডিং কোড না মেনে গড়ে ওঠা এসব ভবনের কোনোটিতেই আগুন নেভানোর ব্যবস্থা বা বিকল্প বহির্গমন পথ নেই। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঝুঁকি এড়াতে ভবন তৈরিতে সঠিক তদারকির পাশাপাশি সমন্বিত কার্যক্রম প্রয়োজন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য এবং ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অধিকাংশ ভবনই একটির সাথে আরেকটি লাগোয়াভাবে তৈরি। অপরিকল্পিত নগরায়নে অধিকাংশ ভবনই রয়েছে আগুনের ঝুঁকিতে। অধিকাংশ জায়গায় রাখা হয়নি ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার পর্যাপ্ত জায়গা। বিকল্প নির্গমন পথ ছাড়া ভবনের সিঁড়িগুলো অপ্রশস্ত। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। যে স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি সেটা অত্যন্ত ভয়াবহ। 97% ভবনেরই কিন্তু এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নাই। বাংলাদেশে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ 8 তলা ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, গ্যাস, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক হলেও নিয়ম নীতি তোয়াক্কা না করেই নগরীর 97% ভবনে রাখা হয়নি অগ্নি নিরাপত্তা। রাইজার থাকার কথা, রাইজার নেই, অনেক জায়গায় দেখা গেছে স্প্রিংটার নেই, হাইডেন নেই। এইসব কারণে আমরা অধিক ঝুঁকিপূর্ণ এবং সন্তোষজনক হিসাবে আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। একদিকে ভবন নির্মাণ বিল্ডিং কোড মানা হয়েছে কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা এবং বসবাসযোগ্য কিনা তা খতিয়ে দেখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 7 সদস্যের একটি সার্ভে টিম। বিল্ডিং কোড মেনে এটা ভবন নির্মাণ করা হয়নি। এখানে আমি অগ্নিকাণ্ড জনিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য ফায়ার ফাইটিং সিস্টেম এই অবস্থায় সমস্যা থেকে উত্তরণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ জানিয়েছে নানা পরিকল্পনার কথা। নির্মাণ বিধিমালা নির্দেশনা দিয়েছেন আইনগতভাবে যে এই নকশা অনুমোদনের সময় যে সমস্ত আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার নকশা প্রণয়নকালে দস্তখত করবে তাদেরকে দায়িত্ব নিতে হবে এই বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত মনিটর করার জন্য। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যথাযথ সমন্বিত কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা, তবেই অগ্নিঝুঁকিমুক্ত হবে জনগণ। ইলিয়াস কমল, চ্যানেল আই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুর সময় বিকেল 3টায় তাকে ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে। গত 3 মার্চ ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন। এরপর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের পরামর্শে পরবর্তী চিকিৎসার জন্য ওবায়দুল কাদের আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারী সরকারকে হটাতে হলে আগে শক্তি সঞ্চয় করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। এই লক্ষ্যে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি বলেন, সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করেছে। আজকে বাংলাদেশের স্বৈরাচারকে এক ঘরে করে দিতে হবে এবং সেই এক ঘরে করে দিতে হলে আমি বিশ্বাস করি আপনারা অস্থির হবেন না, আপনারা চিন্তিত হবেন না, আপনারা আবেগতাড়িত হবেন না। একটি কথা, এই দেশে গণতন্ত্র কায়েম করতে হলে যারা গণতন্ত্রের আদর্শে যারা বিশ্বাসী তাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, তা না হলে এই স্বৈরাচারকে আমরা হটাতে পারবো না। দ্বিতীয় দফায় ব্রেক্সিট বিলম্বিত করার প্রস্তাব অনুমোদন করেছে ব্রিটিশ পার্লামেন্ট। প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার আগে দীর্ঘ আলোচনা করেছে দুপক্ষ। ব্রেক্সিটের সময়সীমা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের শীর্ষ নেতারা। প্রণয় পলিকার, প্রোজারিও রিপোর্ট। ব্রেক্সিট বিলম্বিত করতে আইন পাশে ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন রক্ষণশীল এবং বিরোধী লেবার পার্টির নেতাদের দীর্ঘ 4.5 ঘন্টার আলোচনা। ব্রেক্সিট বিলম্বিত করার প্রস্তাব অনুমোদনের পর আলোচনাকে ফলপ্রসূ বলে দাবি করেছে দুপক্ষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে বাণিজ্য এবং বন্দর সমূহে ব্যাপক নৈরাজ্য ও সংকট দেখা দিবে। ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, ব্রেক্সিট সময়সীমা 12 মাস পর্যন্ত বাড়তে পারে। আগামী সপ্তাহে ইইউ সম্মেলনে সদস্য দেশগুলোর সম্মতি মিললেই এটা সম্ভব বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল জিওফ্রে কক্স জানিয়েছেন, রক্ষণশীল এবং লেবার পার্টি সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলে ব্রেক্সিট প্রক্রিয়া দীর্ঘতর হবে। ব্রেক্সিট কার্যকরের জন্য বর্তমানে সময়সীমা নির্ধারিত আছে 12 এপ্রিল। প্রণয় পলিকার, প্রোজারিও, চ্যানেল আই। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাসের সুবর্ণ জয়ন্তী উৎসবে 6 বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে সন্ধ্যায় এই পুরস্কার দেওয়ার প্রস্তুতি চলছে। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আলমগীর। বিশেষ এমিরেটাস পুরস্কার পাচ্ছেন 5 জন। তারা হলেন সৈয়দ হাসান ইমাম, অভিনেত্রী সুচন্দা, বাংলাদেশের প্রথম সিনেমা হল লায়নের মালিক মির্জা আব্দুল খালেক, শিল্পী সাবিনা ইয়াসমিন এবং বাংলাদেশের শতাধিক চলচ্চিত্রের প্রযোজক ফরিদুর রেজা সাগর। প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এর আগে চলচ্চিত্র নিয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাদশাসের সাবেক সভাপতি রফিকুজ্জামান। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। রাজধানীর হাতিরপুলে কাকের বাসা নামে বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন এবং অর্থপূর্ণ ভাস্কর্যের সংগ্রহশালা গড়ে তুলেছেন ভাস্কর সাবু খান। ফেলে দেয়া কাঠ এবং বাঁশ দিয়ে এমন ভাস্কর্য নির্মাণ করে চলেছেন তিনি। জয়দেবের ভিডিও চিত্রে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। হাতিরপুল সিয়াদ দত্ত রোডের বাসার 4র্থ তলায় ভাস্কর্যের সংগ্রহশালা, নাম কাকের বাসা। টানা 10 বছর ধরে গড়ে তোলা সংগ্রহশালা কাকের বাসায় ভাস্কর্যের সংগ্রহ অন্তত 200, তৈরির অপেক্ষায় আরও 200-র মতো ভাস্কর্য। সাধারণের কাছে যেটা পরিত্যক্ত কাঠ, সাবু খানের চোখে ধরা পড়ে তার শৈল্পিক সৌন্দর্য। খোলা প্রকৃতি থেকে এসব কাঠ বাঁশ কুড়িয়ে এনে হাতের নিপুণ ছোঁয়ায় রূপ দেন নান্দনিক ভাস্কর্যে। বাসার 6 তলায় এভাবেই জমি রাখা পুরনো পরিত্যক্ত কাঠ বাঁশ, এখানেই একাগ্রচিত্তে দিনের পর দিন কাজ করেন সাবু খান। অনেক সময় অনেক কিছুর মধ্যে শেপ দেখি, আকাশে মেঘের মধ্যেও শেপ দেখি, বা একটা পানি, অনেক কিছুর মধ্যে দেখি। সেরকম কাঠের মধ্যে অবয়বটা দেখতে পাইছি। তখন থেকে চেষ্টা করছি একটু 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 করতে করতে অবয়বগুলি আসলে এটা আমি দেখতেই পাই, স্পষ্টই দেখতে পাই। তো সেখানে আমি যা দেখি তা আরেকজন হয়তো দেখে না, আরেকজনকে দেখানোর উপযোগী করে দেই মাত্র। দেশের আনাচে কানাচে ঘুরে
তার শিল্পের উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ করেন। শতভাগ শিল্পকর্মই পরিত্যক্ত কাঠ ও বাঁশের তৈরি। তাকাই শুধু দেখি আর কি, কোথায় কি পাওয়া যায়। ডাস্টবিনের ভিতর থেকে অনেকে ময়লা ফেলে দেয় বা গাছও ফেলে দেয়। গাছটা মরে গেছে, গাছটা ফেলে দিছে। যেমন এই গাছটা পোড়াচ্ছিল, অংশবিশেষ রয়ে গেছে, এই অংশবিশেষটাই আমি কুড়াই নিয়ে আসছি। তো ওইখানেই আমি একটা অবয়ব দেখতে পাইছি, একটা জীবন দেখতে পাই। অল্প জায়গায় এতগুলো ভাস্কর্য সংরক্ষণ করা তার জন্য কঠিন হয়ে পড়েছে বলে জানান সাবু খান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করতে প্রতিযোগিতার আয়োজন করেছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন ৭১ অবিনাশী সত্তা। দুদিনের এই আয়োজন উদ্বোধন করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস লালন করে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। মুক্তিতে অনির্বাণ, স্মৃতিতে অনিঃশেষ এই প্রতিপাদ্যে এবারের আয়োজন। এতে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪টি বিভাগে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমাদের বাংলাদেশ ৪০ বছর পরে হলেও কিন্তু আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, পৃথিবীর কোনো দেশ পারে নাই। পৃথিবীর যে ৫টা দেশের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশ একটা দেশ। বলো ভালো লাগে কিনা? সকালটা সুন্দর হয়ে শুরু হয়েছে আজকে। খুলনায় চ্যানেল আই এর রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতা হয়েছে। শুদ্ধ বাংলা ভাষা চর্চা বিষয়ে ৩য় বর্ষের এই আয়োজনের খুলনা বিভাগীয় পর্যায়ে প্রায় ২০০০ প্রতিযোগী অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস। বাংলাবিদের বাছাই পর্বের জন্য খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে খুলনার ১০ জেলা থেকে হাজারো প্রতিযোগীর ভিড়। শুদ্ধ বানান, উচ্চারণ ও ব্যাকরণের বিভিন্ন প্রতিযোগিতা থেকে বাছাই ১০ জন ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। হ্যাঁ, শ্রেণীকক্ষে না যেয়ে আমাদের আসলে যেটা করতে হবে, এই যে একটা উৎসব মুখর পরিবেশ, এই উৎসব, উদ্দীপনা, আনন্দ, এর মধ্য দিয়ে ওদের মধ্যে আগ্রহটা তৈরি করতে হবে, যেটা আমি এখানে পাচ্ছি। শুদ্ধ বাংলা চর্চার এই আন্দোলনে আগামী প্রজন্মকে সম্পৃক্ত করতে এই উদ্যোগ বলে মনে করে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি। গত ২ বছরে আমরা ব্যাপক সাফল্য পেয়েছি এবং আমরা চাই নতুন প্রজন্ম বাংলা ভাষার চর্চা করুক, শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করুক এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই আয়োজন করছি। আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম, বিশেষ করে স্কুল পড়ুয়া বাচ্চাদের মধ্যে এই একটা আলোড়ন সৃষ্টি হবে যে তারা শুদ্ধভাবে কথা বলবে, তারা বাংলা ভাষার চর্চা করবে। এমন উদ্যোগ বর্তমান প্রজন্মকে আরও উৎসাহিত করার পাশাপাশি বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করে জেলা প্রশাসন। আধুনিক যুগের ছেলেমেয়েরা তারা শুদ্ধভাবে বাংলা ভাষার চর্চা করবে, অনুশীলন করবে এবং এই সত্যিকারে বাংলাবিদ, যারা বাংলা ভাষাবিদ, তারা সৃষ্টি হবে। এটাকে আমরা সাধুবাদ জানাই। চূড়ান্ত পর্বে দেশসেরা বাংলাবিদ জিতে নেবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার রয়েছে নিটল তথা কৃষি সংবাদ। মাগুরা সদর উপজেলা সহ বিভিন্ন এলাকায় পেঁয়াজ বীজ আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে পেঁয়াজ ফুল। শামীম খানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাড়ি সারা দেশে উন্নত পেঁয়াজ বীজ উৎপাদনের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে মাগুরায় মশলা গবেষণা কেন্দ্র ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রায় ২০০ একর জমিতে এবার চাষ হয়েছে পেঁয়াজ বীজ। মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর, ভিটা সাইড সহ বিভিন্ন এলাকার মাঠে মাঠে শোভা পাচ্ছে পেঁয়াজের ফুল। আমরা এই বীজটা শুকাইয়া মাড়াই কইরা ভালোভাবে প্যাকিং করে সুন্দরভাবে লগে মশলা কমিশনার থেকে আমরা পেয়েছি যে সুন্দরভাবে পিডিজি করে রাখতে হবে। মশলা গবেষণা পেঁয়াজ গবেষণা এসে দেখলাম এখানে খুব লাভজনক বীজের আছে। এটা আগামীতেও আমরা করার জন্য আগ্রহ আছে এবং করব। পেঁয়াজ বীজ উৎপাদনে রবি শস্যের তুলনায় দ্বিগুণ লাভ হয়। প্রতি একরে পেঁয়াজ বীজের উৎপাদন হয় প্রায় ১০ মণ, যার বাজার মূল্য ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা। ৪০,০০০ টাকা খরচ, তাতে দেখা যাচ্ছে যে অন্যান্য ফসলের থেকে দ্বিগুণ লাভজনক। আশা করি লাখ দেড়েক চা বিক্রি হবে।
পেঁয়াজ বীজ চাষে কৃষককে উদ্বুদ্ধ করছে মশলা গবেষণা কেন্দ্র। আমরা যদি সারা দেশে এইভাবে কৃষককে হাতে গোনা প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে মানসম্পন্ন বীজ উৎপন্ন করতে পারি, তাহলে আমাদের পেঁয়াজের যে চাহিদা, এই চাহিদা মিটিয়ে একটা সময় তো আমরা বাইরে রপ্তানি করতে পারবো। প্রতি একর জমির পেঁয়াজ বীজ চাষে কৃষকের খরচ মাত্র 15,000 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারের প্রসঙ্গ প্রকৃতি সংবাদ। ভূগর্ভের যে স্তরে লাল বা বাদামি রঙের মাটি বালু আছে, সেখান থেকে তোলা পানিতে আর্সেনিকের উপস্থিতি নেই। চাঁদপুরের দীর্ঘ গবেষণায় এই সিদ্ধান্তে একমত হয়েছে সুইডেনের KTH গ্রুপ এবং বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা দল। বড় পরিসরে এর সুফল পেতে সরকারি বেসরকারি সমন্বিত মহাপরিকল্পনা দরকার। চাঁদপুর থেকে ইকরাম চৌধুরীর পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। ভূগর্ভে লাল বা বাদামি রঙের মাটি বালুর স্তরে আর্সেনিক নেই। 2003 সালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এমন ধারণা পায় নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের গবেষকরা। এরপরই মূল গবেষণা শুরু। গবেষকরা চলে যান চাঁদপুরের মতলবে, যেখানকার 75% টিউবওয়েলেই আর্সেনিক। তবে যেসব টিউবওয়েলে আর্সেনিক পাওয়া যায়নি, সেই এলাকাগুলোতে চলে গবেষণা। যে বাদামি রঙের বালি, এটা যদি আপনি খুব কাছের থেকে পরীক্ষা করেন, দেখেন আমাদের কিন্তু লাল একটা স্তর পড়ে রয়েছে প্রত্যেকটা বালির উপর, এবং সেখানে এই বালির থেকে যে পানিটা ওঠান, সেটাতে আপনার আর্সেনিক আয়রন থাকে না এবং আর্সেনিক থাকে। এই নলেজটা খুব যদি দ্রুত সবাইকে জানিয়ে দেওয়া যায়, তাহলে এটা একটা বিশাল উপকার হবে সেফ ওয়াটার ইস্যু করার জন্য। দূষিত পানি খেয়ে যারা স্বাস্থ্য ঝুঁকিতে আছে, তাদেরকে কিন্তু আমরা মুক্ত করতে পারবো, কারণ আমরা জানি যে আর্সেনিক মুক্ত পানি তাদের এই রোগ থেকে মুক্ত করতে পারে। স্থানীয় জনগণ এবং খননকারীদের সঙ্গে নিয়ে দীর্ঘ গবেষণার পর এই দল নিশ্চিত হয়েছে যে স্তরে লাল বা বাদামি রঙের মাটি বালু আছে, সেখান থেকে পাওয়া যাচ্ছে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি। আমাদের ক্ষুদ্র প্রয়াসে নির্ধারণ করতে পেরেছি লাল এবং বাদামি বালুর স্তরে আর্সেনিক উপস্থিতি নেই। এখন দেখতে হবে কোথায় কোথায় এই রঙের মাটির স্তর পাওয়া যায়। এর জন্য দরকার সরকারি বেসরকারি সমন্বিত কর্মসূচি। খননকারীদের সাথে নিয়ে দেখেছি বিভিন্ন স্তরে মাটির রঙের পরিবর্তন। ভূতাত্ত্বিক প্রক্রিয়াকরণে ভিন্ন ভিন্ন রঙের মাটির ফলাফল ভিন্ন। এ থেকে আর্সেনিক মিশ্রণের অনুপাতও বের করতে পেরেছি। এ নিয়ে আরো গবেষণা চলছে। এই ফলাফলের উপর ভিত্তি করে দেশব্যাপী গবেষণা করা গেলে সবাইকে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি দেওয়া সম্ভব বলছেন গবেষকরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই।